আসসালামু আলাইকুম। আমরা ক্লাসিক্যাল মেকানিক্সের চতুর্থ অধ্যায় করতেছিলাম। তো চতুর্থ অধ্যায়ের আজকের আমরা যে প্রশ্নটি নিয়েছি এটি হচ্ছে দৃঢ় বস্তুর ক্ষেত্রে অয়লারের গতি সমীকরণগুলো প্রতিপাদন করো। তো অয়লারের গতি সমীকরণগুলো প্রতিপাদন করাটা এটা খুবই টাফ একটা বিষয়, অর্থাৎ এইটার বিভিন্ন বইয়ে অনেক কঠিনভাবে দেওয়া, ঠিক আছে। তো আমি যেই প্রতিপাদনটা করাবো আজকে, এই প্রতিপাদনটা একটু ছোট এবং একটু সহজ, কিন্তু এখানে অনেকগুলো নতুন জিনিস ইউজ হবে আর কি। তো আশা করি আপনারা এই নতুন জিনিসের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তো আমরা এইটার কিভাবে শুরু করব সেটা আমরা লিখি। প্রথমে আমরা এইভাবে লিখব যে কোনো দৃঢ় বস্তুর ঘূর্ণন গতি থাকলে একটা দৃঢ় বস্তু কি, যেমন আমার এই হাতের মার্কারটা একটা দৃঢ় বস্তু, ধরলাম এইটা এইভাবে ঘুরতেছে। তা মার্কারটা যদি এইভাবে ঘোরে তাহলে ও তো একটা দৃঢ় বস্তু। তো দৃঢ় বস্তু যদি এরকম ঘোরে বা রোটেশন থাকে তার, তাহলে এইরকম গতি থাকলে স্থান সেট স্থানাঙ্কের সাপেক্ষে। স্থান সেট মানে কি? স্থান সেট হচ্ছে একটা আমাদের একটা ত্রিমাত্রিক স্থান হতে পারে। সেই ত্রিমাত্রিক স্থানের যেই সেটের উপাংশগুলো, যেমন আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি আমরা যখন করেছিলাম সেখানে দেখেছিলাম যে আমাদের ত্রিমাত্রিক যে স্থানাঙ্কের সেট সেটা ছিল কি এক্স ওয়াই জেড, অর্থাৎ আমাদের তিনটা অক্ষই মনে করেন। সিম্পল কথায় বললে যে আপনার যে কোঅর্ডিনেট সিস্টেম আছে না এক্স ওয়াই জেড, ওইটাই আপাতত মনে রাখেন। ওকে, এইটার সাপেক্ষে বডি সেটের অবস্থান। এখন মনে করেন যে আমার এই দিকে হচ্ছে এক্স, এই দিকে হচ্ছে ওয়াই এবং এই দিকে হচ্ছে উপরে হচ্ছে জেড। তো এই তিনটা অক্ষ আছে, কিন্তু আমি আমার মার্কারটাকে এইভাবে ঘুরালাম, বা আমি মার্কারটা এইভাবে আছে ঘড়ির কাঁটায় ঘুরালাম, ঘড়ির কাঁটার দিকে। তো ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরাই তাহলে সে তার যে বডি সেটের স্থান, মানে আমাদের যে রেফারেন্সটা ছিল এক্স ওয়াই জেড, এই তিনটা অক্ষ কিন্তু মোটামুটি ঠিক আছে। কিন্তু ও ঘড়ির কাঁটার মানে ঘড়ির কাঁটার দিকে যখন রোটেট করবে তখন ওর যে বডি মানে কি, এই যে ওর যেই পার্টটা, ওর যেই বডিটা, এই বডিটার সাপেক্ষে আবার একটা বডি সেট থাকবে। ওকে, তো সেটা হচ্ছে বডি সেটের অবস্থান। তাহলে মনে করেন বডি সেটটা কি হতে পারে, ধরলাম আমরা এই মার্কারের এই মোটকা যেটা আছে, মুখটা কালো অংশটা। তো আমার এক্স ওয়াই এবং জেড উপরের এই তিনটা স্থানাঙ্কের সাপেক্ষে এখন কলমের মুখটা আছে জেড অক্ষ বরাবর, কিন্তু আমি ওকে ঘড়ির কাঁটার দিকে রোটেট করায় ও এক্স এর দিকে চলে গেছে। কিন্তু আমার এই স্থানাঙ্কটা ঠিক আছে, এক্স ওয়াই জেড ঠিক আছে, কিন্তু বডি আমার যে দৃঢ় বস্তুটা ছিল মার্কারের যে পেনের যে মুখটা টুপিটা, সেইটা কিন্তু সে এখন এক্স এর দিকে চলে গেছে। তো ও যে রোটেট করলো, তো এই যে জেড এর থেকে এক্স এর দিকে রোটেট করলো, এখানে কি একটা কোন অ্যাঙ্গেল তৈরি হয়েছে না, ফাই। তো আমরা এই ফাই বা সাই বা ওমেগা যেটাই হোক, অ্যাঙ্গেল তো তৈরি হয়েছে, সেই অ্যাঙ্গেলটা নিয়েও আমরা কথা বলবো। তো দেখি বডি সেটের অবস্থান ভেক্টরের, তাহলে আমরা একটু আবার পড়ি। স্থানাঙ্কের সাপেক্ষে বডি সেটের অবস্থান ভেক্টরের উপাংশ সমূহের পরিবর্তন ঘটবে। অর্থাৎ একটা দৃঢ় বস্তু ঘটলে, মানে এরকমভাবে রোটেট করলে, তা আমরা দেখলাম যে তার স্থানাঙ্কটা ঠিক থাকে, কিন্তু তার বডি সেটের রোটেশনের কারণে একটা কি ঘটবে, যে ভেক্টরের উপাংশ ঘটে। হ্যাঁ, ভেক্টরের উপাংশ সময়ের পরিবর্তন ঘটবে। আর ভেক্টরের উপাংশ মানে কি, সেখানে আমাদের থিটা চলে আসে অটোমেটিকলি, ঠিক আছে। কেন আসে সেটা একটু যদি দেখায় দিই। মনে করেন যে এইখানে আমাদের দ্বিমাত্রিক অক্ষ ব্যবস্থায় এক্স ওয়াই আছে। তো এই পাশে যদি আমরা একটা ভেক্টর নেই আর ভেক্টর, তাহলে এই আর ভেক্টরটা এক্স এর দিকে কত গেছে, এক্স এর দিকে যাবে আর কস, এটা যদি থিটা কোণে উৎপন্ন করে আর কস থিটা, আর এই পাশে যাবে আর সাইন থিটা। তো এই যে দেখেন উপাংশ, এই আর ভেক্টরটা যদি আমি লব্ধি ভেক্টর কল্পনা করি, তার উপাংশ হচ্ছে আর কস থিটা এক্স এর দিকে, ওয়াই এর দিকে হচ্ছে তার সাইন থিটা। তো উপাংশে যখন আমরা কল্পনা করি কোনো একটা ভেক্টরকে, তখন তার সাথে অ্যাঙ্গেলের একটা রিলেশন চলে আসে। ওকে, এই জন্য আমরা দেখব যে এইখানে এই প্রশ্নের মধ্যে আমরা অ্যাঙ্গেলের কথাটাও নেব। ওকে, তো এখন আমরা একটা কাজ করি যে ডিটি সময়ে দৃঢ় বস্তু, আমরা যে বস্তুটা ঘুরাইছি সেই ঘুরানোর ফলে তার তো একটা সময় গেছে। তো ডিটি সময় দৃঢ় বস্তুর কোনো সার্বিক ভেক্টর মানে কি, সেটা হচ্ছে আমরা কিন্তু সার্বিক স্থানাঙ্ক বা সার্বজনীন স্থানাঙ্ক সম্পর্কে আমাদের একটু আইডিয়া আছে, অন্তত যারা প্রথম লেকচারটা দেখছেন বেসিক। তো সেই ভেক্টরের ক্ষেত্রেও আমরা সার্বিক কথাটা নিতে পারি।
এখন সার্বিক কি দেখেন, ভেক্টর হচ্ছে আমাদের বেগ একটা ভেক্টর রাশি হতে পারে, ত্বরণ একটা ভেক্টর রাশি হতে পারে, ফোর্স একটা ভেক্টর রাশি হতে পারে। তো এখন আমরা এই অয়লারের গতির সমীকরণের জন্য কোন রাশিটা নিতাছি, বেগ নিতাছি না ত্বরণ নিতাছি না ফোর্স নিতাছি আমরা জানি না। তো আমাদের এটা এনি হাউ যে কোনো একটা আমাদের ভেক্টর রাশি হতে পারে, এই জন্য আমরা বলতেছি এটা সাধারণ একটা ভেক্টর। মানে সাধারণ বলতে ও সব ওর যত ধরনের ভেক্টরের কি আছে টাইপ আছে সবার জন্যই ও কি হয় সিদ্ধ হয় বা সত্য হয় বা ওকে নেওয়া যায়, বিবেচনা করা যায়। এই জন্য এরকম একটা ভেক্টর নিতেছি, সেটা হচ্ছে সার্বিক ভেক্টর জি। ওকে, এর ডিফারেন্সিয়াল পরিবর্তন, ডিফারেন্সিয়াল মানে কি তাকে ব্যবকলন করা বা অন্তরীকরণ করা। ওকে, তো ডিফারেন্সিয়াল পরিবর্তন মানে এই যে দেখেন সার্বিক ভেক্টর কিন্তু আমি জি নিছিলাম, সেই জি এর ডিফারেন্সিয়াল মানে কি ডি। ওকে, এই যে ডিফারেন্সিয়াল করা, তাহলে তার পরিবর্তন বডি সেট এবং স্থান সেটের প্রসঙ্গ কাঠামো। আমরা যে বলছিলাম এটা হচ্ছে বডি সেট, আর আমাদের যেই স্থান সেটটা ছিল স্থান সেট, সেইটার প্রসঙ্গ কাঠামো থেকে পরিমাপ করা হয়। এটার থেকে পরিমাপ কেমনে করা হইব, কারণ আমি তো দেখছিলাম যে আমাদের স্থানাঙ্কের সাপেক্ষে মানে রিজিড বডিটা বা দৃঢ় বস্তুটা রোটেট করলে তার কি হয়, তার বডি সেটের যে স্থানাঙ্ক আর যে আগের যে স্থানাঙ্ক তার সাথে একটা ডিফারেন্স তৈরি হয় না, সে জেড থেকে এক্স এর দিকে চলে গেছে, আবার সেখানে কোন উৎপন্ন হইল। তো এই জন্য আমরা বলতেছি যে এই জিনিসটা কি করা যায়, পরিমাপ করা যায়। ডিফারেন্সিয়াল পরিবর্তন যদি বডি সেট এবং স্থান সেটের প্রসঙ্গ কাঠামো থেকে পরিমাপ করা হয়, তবে এদের মধ্যে যে পার্থক্য হবে এইটার যদি পরিমাপ করা হয়, তার মানে যেই পার্থক্যটা হবে সেই পার্থক্যটা শুধু বডি সেটের গুণনের জন্যই হবে। আমি কিন্তু আবারও বলছিলাম যে আমাদের এক্স ওয়াই এবং জেড কোঅর্ডিনেট ঠিক আছে, আমি যদি মার্কারটা ঘুরাই তাহলে এই মার্কারের যেই বডি সেটটা, এই মার্কারের যেই টুপিটা, সেই টুপিটা এক্সের দিকে চলে গেছে। তাহলে আমরা যদি তাকে ডিফারেন্সিয়াল করি এবং বডি সেট স্থানাঙ্কের পার্থক্য নিয়েই, তারপরেও দেখা যাবে যে সেখানে শুধু এই যে দৃঢ় বস্তুটা আছে না, দৃঢ় বস্তুর বডি সেটের পরিবর্তনটাই ঘটছে, আমাদের স্থানাঙ্কের পরিবর্তন ঘটে নাই। ওকে, সেই জিনিসটাই এখানে বলা আছে। হ্যাঁ, আর সেই সমীকরণটাই হচ্ছে এরকম যে ডিফারেন্সিয়েট অফ জেনারেল ভেক্টর জি স্পেস ইকুয়ালস টু ডিফারেন্সিয়াল অফ জেনারেল ভেক্টর বডি। বডি বলতে এই যে আমাদের রোটেট, এই যে রিজিড বডিটা, সেইটাকে আবার ডিফারেন্সিয়াল অফ জেনারেল ভেক্টর রোটেট, আরওটি রোট। রোট মানে কি, ও যখন এইভাবে আছে স্থির আছে তখন ও বডি, এই পাশ এইটুক এই অংশটা, আর যখন ও রোটেট করবে ঘুরবে তখন ওর এই অংশটা নির্দেশ করে। এই জন্য ও স্থির এবং রোটেট দুইটা ওর অবস্থা থাকে, সেই দুইটাকে যোগ করলে কি হয়, সাধারণ ভেক্টর যে স্পেস, স্পেস মানে একটা স্থান, স্থানের মধ্যে এই সমীকরণটা নেওয়া যায়। ঠিক আছে, তো এখন সেখান থেকে কি করা যায়, বডিটা যেহেতু বডিটা আমরা ফার্স্টে রেফারেন্সে আমরা ওকে স্থির রাখবো, ওর কোনো চেঞ্জ নাই, বডি তো চেঞ্জ নেই, কিন্তু বডির রোটেটের চেঞ্জ হয়। এই যে রিজিড বডিটা যখন রোটেট করব তখন দেখেন ও অটোমেটিক চেঞ্জ হইতেছে, তো ও রোটেশন চেঞ্জ হইতেছে, কিন্তু ও যে মার্কার তো চেঞ্জ হয় না, এই জন্য ওর বডি ঠিক আছে। হ্যাঁ, দেখেন এই ইকুয়েশনটা নিচে যা আছে তা প্লাস ওর রোটেশন যেহেতু চেঞ্জ হয়েছে, তো রোটেশনটা কার সাপেক্ষে চেঞ্জ হয়েছে, আমি কিন্তু আবারও বলছিলাম একবার প্রথমে যে এই মার্কারটা যখন এই পাশে জেড থেকে এক্সের দিকে চলে যায় তার মধ্যে একটা কি কোণ উৎপন্ন হয়, কোণ উৎপন্ন হয়। এই জন্য আমরা তাকে কোণের সাহায্যে আমরা দেখব। এই জন্য সেই হচ্ছে ডি ওমেগা, এই ডি ওমেগাটাই হচ্ছে একটা কোণ এবং সে সাধারণ ভেক্টর আকারে থেকে যায়। অর্থাৎ সাধারণ ভেক্টরের সাথে যদি কোণের ক্রস গুণফল করা হয় তাহলে উপরের যে রোটেশনটা পাওয়া যায়, এইটাই আর কি বলা আছে। তো এইখানে লেখা আছে যেখানে ডি ওমেগা ঘূর্ণন কোণ নির্দেশ করতেছে, এই যে ডি ওমেগা সেটা কি কোণ নির্দেশ করতেছে, রোটেশন অ্যাঙ্গেল। এই যে রোটেশন অ্যাঙ্গেল, কতটুকু অ্যাঙ্গেল এখানে ছিল এখানে গেছে, মাঝখানে যে অ্যাঙ্গেলটা। ওকে, তো এইটুকু ছিল আমাদের এই সমীকরণ 1। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা এই জিনিসটা যে বডি স্পেস, এই জিনিসটাকে এটা একটা ছোট্ট আমরা একটা ক্লিপ দেখে নেই, তাহলে হয়তো আমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এখন আমরা একটি স্পেস দেখতেছি যেটা আমাদের রোটেশনালভাবে আছে, অর্থাৎ রোটেট করতেছে। তো এই স্পেসটা আমরা যদি আমাদের পৃথিবীর সাপেক্ষে কল্পনা করি তাহলে সে এইভাবে অ্যান্টিক্লকওয়াইজ ঘুরতেছে আমাদের মোবাইলের স্ক্রিনের সাপেক্ষে আর কি। তো এখন এই জি স্পেস যেটা আমরা বলি, যে আমরা অঙ্কের মধ্যে দেখাবো যে দেখাইছিলাম যে জি স্পেস, যে স্পেসটা আসলে মূলত এই যে আমাদের যে ফ্রেমটা আমরা নিছি সেই ফ্রেমটা, কিন্তু দেখেন জি স্পেসটা কিন্তু ঘুরতেছে
আর ওর সাপেক্ষে যদি আমরা কোনো একটা দৃঢ় বস্তু নিই, সে কিন্তু স্পেসের সাপেক্ষে সে একটা পরিবর্তন দেখাবে। যেমন একটু আগে যে এই বস্তুটা আপনারা দেখলেন, সে পরিবর্তন দেখাচ্ছে এই যে। তো এই বস্তুটা স্থানাঙ্ক, যেই স্থানের সেট থেকে যে ওর বডি সেট, সেই বডি সেটের একটা পরিবর্তন আমরা লক্ষ্য করলাম। হ্যাঁ, এই যে দেখেন, আবার যদি সুতায় না থাকতো, ওরা মানে বাধা না থাকতো, তাহলে ও কিন্তু এই স্পেসের তুলনায় আরও অনেক পরিবর্তন আমাদের দেখাতো। হ্যাঁ, এই যে দেখেন, ও যেটা সুতা ছিল না সেটা অনেক দূরে চলে গেছে। তো এবার আমরা কি করব, এবার এই যে সমীকরণটা যেটা 1 নং ছিল, সেখান থেকে আমরা আরেকটু কাজ করি। আমরা এই পাশের এইটাও কিন্তু এখানে আছে না, তো এই ডিজি স্পেস যেটা, এটাকে যদি আমরা ডিটি সময়ের সাথে ব্যবকলন করি, তাহলে দেখেন নিচে ব্যবকলনের জন্য ডিটি দিয়ে দিলাম, সেটা স্পেসে থেকে যাচ্ছে। আর এইখানে যে ডিজি বডি, ওর নিচেও কি আসছে, মানে ডিটি আসতেছে, আর বডি থাকতেছে। যেহেতু এইখানে ভেক্টরটা আর পরিবর্তনশীল না, শুধু অ্যাঙ্গেলটা পরিবর্তন হইতেছে। কারণ হচ্ছে আমি এই রিজিড বডিটা আমি চাইলে হালকা একটু ঘুরাইতে পারি, আবার অনেক ঘুরাইতে পারি। এই জন্য তাহলে অ্যাঙ্গেলের পরিবর্তন হবে, যার পরিবর্তন হবে তাকেই তো ব্যবকলনযোগ্য করা যাবে, বা সেই ব্যবকলনযোগ্য। এই জন্য ওর সাথে ডিটি হচ্ছে, আর ও ভেক্টরটা কি, জেনারেল ভেক্টরটা সেম থাকতেছে, এই জন্য এইভাবে আছে। ওকে, এখন এইখান থেকে আমাদের এই ইকুয়েশন থেকে দেখেন, এই পাশে যা আছে সেম, এইটা যা আছে সেম, এইটা যা আছে সেম, শুধু এই জায়গায় আমাদের ওমেগা লিখে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের ওমেগা। হ্যাঁ, তো এই যে ওমেগাটা, এই ওমেগাটা নির্দেশ করতেছে আমাদের কি, কৌণিক দ্রুতি বা কৌণিক বেগ। আমরা কৌণিক বেগই বলতে পারি, এটা কৌণিক বেগ নির্দেশ করতেছে। কারণ আমরা দেখছি যে যখন কোনো একটা মানে কৌণিকভাবে গতিশীল কোনো বস্তুর যে অ্যাঙ্গেলের পরিবর্তনের হারটাই হচ্ছে তার কৌণিক বেগ, নাকি? এই জন্য দেখেন, অ্যাঙ্গেলের পরিবর্তন সময়ের সাপেক্ষে কোণের পরিবর্তনটা হচ্ছে কৌণিক বেগ। ওকে, তো এইখানে আমরা এটা 2 নং সমীকরণ দিলাম। এখন আমাদের কাজ করতে হবে, তো আমরা এইটা ক্লিন করব। আমরা এগিয়ে যাব এই সমীকরণ প্রতিপাদনের জন্য। তো এই সমীকরণটা একটু সহজ, মানে এই প্রতিপাদনটাই সহজ, আর মোটামুটি অন্য যেই বইগুলোতে আছে খুবই কঠিন। বলতে পারা যাবে না এরকম না, পারা যাবে, কিন্তু জিনিসটা অনেক বড়, তো হয়তো অনেক জায়গায় অনেকে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য এখন আমরা লিখবো যে যদি সাধারণ ভেক্টরটি কৌণিক ভরবেগ হয়, আমরা যে এই যে সাধারণ ভেক্টর জি নিতেছি, এইটা যদি কৌণিক ভরবেগ হয়, আমরা লিখি যদি সাধারণ ভেক্টরটি কৌণিক ভরবেগ হয়। হ্যাঁ, কৌণিক ভরবেগ হয়, তাহলে এই সাধারণ ভেক্টর যেটা, এইটা কিন্তু আমি আগেই বলছিলাম, এইটা কি বেগ না ফোর্স না ত্বরণ, সেটা কি, সেটা আমরা জানি। এইবার ওকে আমরা ধরে নিব ওই কৌণিক ভরবেগ, তাহলে আমাদের এই অঙ্কটা আমরা এগোতে পারবো। এই জন্য আমরা বলি যে হয় কৌণিক ভরবেগ হয়, তবে আমরা কি লিখতে পারি, জি ইকুয়ালস টু এল। তাহলে জি ভেক্টর ইকুয়ালস টু এল হবে নাকি? এটাই তো হবে যদি আমরা কৌণিক ভরবেগ নিয়ে নিই জিটাকে। অর্থাৎ তাহলে এখন আমরা 2 নং সমীকরণ থেকে লিখতে পারি, এই যে 2 নং সমীকরণ, তারা আমরা লিখতে পারি যে 2 নং সমীকরণ হতে পাই। আচ্ছা, 2 নং সমীকরণ হতে আমরা কি পাবো, আমরা এখানে শুধু যেখানে জি আছে সে জি এর পরিবর্তে এলটা বসাই দেব নাকি? তাহলে জি এর পরিবর্তে যদি এল বসাই দিই তাহলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখবো যে ডিএল বাই ডিটি স্পেস, এই যে এই সমীকরণটা ইকুয়ালস টু, এই জি এর জায়গায় এল, আবার ডিএল ডিটি অফ বডি প্লাস ওমেগা ক্রস, এবার জি এর পরিবর্তে এল দিয়ে দিলাম নাকি, এই জি এর পরিবর্তে এল। তো এখন আমরা এইটা করলাম, এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। তো এইবার এই যে আমরা এই পর্যন্ত আসলাম, এবার আমরা নিউটনের সূত্র অ্যাপ্লাই করব। এখানে লিখবো যে নিউটনের সূত্র অনুসারে আমরা জানি, নিউটনের সূত্র অনুসারে
আমরা জানি, আচ্ছা নিউটনের সূত্র অনুসারে আমরা মানে কি জানি, আমরা জানি যে কৌণিক ভরবেগের কৌণিক ভরবেগের হারটা কার সমান, টর্কের সমান। তো এই জন্য আমরা এটাকে লিখতে পারি যে ডিএল ডিটি অফ স্পেস ইকুয়ালস টু কি হবে আমাদের টাউ, টর্ক টাউ, এই যে টাউ, অবশ্যই এটা ভেক্টর, টাউটা ভেক্টর হবে। ওকে, তো এইটাকে আমরা 4 নং সমীকরণ দিলাম। এখন আমরা লিখে দিতে পারি যেখানে এই যে টর্ক কি টাউ এর নির্দেশ করতে, আমরা একটু লিখে দিই যেখানে টাউ কি নির্দেশ করে, টর্ক নির্দেশ করে। ওকে, এটা একটু লিখে দিলাম, পরিচয়টা লিখে দিলে ভালো। এইবার আমরা লিখতে পারি পাদপ্রতীক ত্যাগ করে পাই নির্দেশ করে, পাদপ্রতীক ত্যাগ করে, আচ্ছা পাদপ্রতীকগুলো কি সেটা হচ্ছে এই যে দেখেন নিচে বডি স্পেস এইগুলো লেখা না, এই জিনিসগুলাই পাদপ্রতীক। পাদ মানে নিচের যে প্রতীকগুলো, এই যে স্পেস, বডি, রোটেশন, এই যে আমরা নিছিলাম এইগুলো, এখন আমরা এইগুলা একবারে জটিলতা এড়ানোর জন্য আমরা এইগুলা ত্যাগ করব। ওকে, তাহলে ত্যাগ করলে আমরা একটু ক্লিন করি, আমাদের জায়গা দরকার। তাহলে এইগুলাকে ত্যাগ করলে আমরা কি লিখতে পারি, দেখেন আমরা এই জিনিসটা কই, এই যে এইটা থেকে লিখতে পারি, দেখেন একটু, হ্যাঁ এইটা থেকে লিখতে পারি। তাহলে কি, তাহলে দেখেন এই যে ডিএল বাই ডিটি স্পেস, এটা কি টাউ এর সমান না, এই পাশে টাউ, তাহলে আমরা লিখতে পারি যে টাউ ইকুয়ালস টু ডিএল ডিটি, আমরা আর বডি লিখবো না, হ্যাঁ, কারণ আমরা বলেই নিছি যে পাদপ্রতীক ত্যাগ করছি, ওমেগা ক্রস এল, ঠিক আছে, বা আমরা লিখতে পারি যে ডিএল বাই ডিটি ইকুয়ালস টু প্লাস ওমেগা ক্রস এল সমান সমান টাউ। এই যে আমরা লিখলাম এইখানে, এটাকে আমরা 5 নং সমীকরণ দিব, 5 নং, ঠিক আছে। আশা করি এখন পর্যন্ত কোনো কারো সমস্যা হওয়ার কথা না, সবই সিরিয়াল এবং সিকোয়েন্স মতোই আসতেছে, ঠিক আছে। তো এখন আমরা এই যে 5 নং সমীকরণ পাইছি, এই 5 নং সমীকরণ থেকে আমরা অয়েলারের যে 3টা সমীকরণ আছে গতির জন্য, এই জন্য আমরা এই 3টা সমীকরণ বের করে ফেলতে পারি। ওকে, তো এখন এইটা আমরা প্রথমটার জন্য করব। আমি এবার মুছে দিই, আপনারা তো তুলে নিতেছেন আশা করি, আর না তুলতে পারলে পিছনে ব্যাগ দিয়ে তো তুলতে পারবেন, সমস্যা তো নাই। তাহলে 5 নং সমীকরণ না, আমরা লিখবো যে সমীকরণ 5 এর x এর উপাংশের জন্য, সমীকরণ 5 নং এর x এর উপাংশের জন্য, x এর উপাংশ, দেখেন ওর কিন্তু 3টা উপাংশ আছে, হ্যাঁ, দেখেন এই যে ওমেগাটা এলটা ওরা কিন্তু 3 দিকেই তো ঘুরতে পারে, আমাদের স্পেসটা তো 3 দিকে না, তো এই জন্য আমরা শুধু x এর উপাংশটা যদি নেই তাহলে ওকে কি লেখা যায়, লিখতে পারি dl x বাই ডিটি প্লাস, এইখানে আমরা আচ্ছা ভেক্টরগুলো আমরা একটু অ্যাভয়েড করবো এই মুহূর্তে, কারণ আমরা তো ডাইরেক্ট এই এলটা, এই এল এর উপরে ভেক্টর মানে কি, সেই টোটালটার উপরেই ভেক্টরটা ছিল। এবার যেহেতু আমরা এক্স এর দিকে নিয়ে নিতেছি, এই জন্য আর আমাদের ভেক্টরটা না দিলেও চলবে। তো এখন এইখান থেকে আমরা যেই জিনিসটা লিখবো সেটা আমি আগে লিখি, ওমেগা ওয়াই এল জেড মাইনাস ওমেগা জেড এল ওয়াই ইকুয়ালস টু টাউ এর সমান, ঠিক আছে, টাউ। এইটা কি করলাম আসলে, আমি এই 5 নং সমীকরণটাকে ব্যবহার করে এই লাইনটা লিখছি। আমি বলে নিছি যে এইটাকে 5 নংকে x এর উপাংশ হিসাবে আমি নিতে চাই, তখন x এর উপাংশ যদি আমি নেই তখন কিন্তু আমাদের এটা ইটা থাকে না, হ্যাঁ, আমাদের এই যে ভেক্টরটা নেওয়া হয় না,
এইটা খেয়াল করেন কেন নেওয়া হয় না, ইন্টারমিডিয়েটে এই জিনিসগুলো ছিল। ওকে, যেমন ধরেন এইটা যদি হয় একটা ভেক্টর, যদি বি ব্যাগে যদি এখানে একটা ভেক্টর থাকে, তাহলে ওর এক্সের উপাংশ কি হয়, বি কস থিটা। দেখেন এই বি এর ক্ষেত্রে কিন্তু ভেক্টর চিহ্ন নেওয়া হয় না। ওকে, কিন্তু এইটা কিন্তু ভেক্টর চিহ্ন, মূলটা যেটা ভেক্টর। আবার ওয়াই এর ক্ষেত্রে কি হয়, বি সাইন থিটা, এটা নেওয়া হয়। এই জন্য আমরা যখন একটা উপাংশ নিয়ে নিতেছি তখন আমাদের আর ভেক্টর চিহ্ন দিতে হয় না, এই জন্য আমরা ভেক্টর নিতেছি না। এখন এই মানটা এই ওমেগার জন্য আর এল এর জন্য এইটা কিভাবে আসলো, সেটাই তো মেইন প্রশ্ন আমাদের, নাকি? তাহলে দেখেন আই জে কে, ঠিক আছে, আমরা একটা ম্যাট্রিক্স ব্যবস্থায় যেই নির্ণায়ক সেখানে চলে যাব। এখন আমাদের আছে কি ওমেগা আর এল, এইটার মধ্যে আমরা কাজটা করতেছি। তাহলে ওমেগা এক্স, ওমেগা ওয়াই, ওমেগা জেড, আর এলটা কি আছে, এল এক্স, এল ওয়াই, এল জেড। দেখেন তো, কারণ আমাদের তো যখন এইখানে ওমেগা ক্রস এল, তো দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট কিভাবে নির্ণয় করা হয়? প্রথম ভেক্টরটা একটা, এটা নির্ণয় করা হয় এইভাবে না, আই জে কে। তারপরে প্রথম ভেক্টরের কি মানে উপাদানগুলো, প্রথম ভেক্টরের উপাদানগুলো লেখা হয়, তারপরে বি ভেক্টরের উপাদানগুলো লেখা হয়, নাকি? তো বি ভেক্টরের উপাদানগুলো কি লেখা হয় না? দেন আমরা তো একটা কাজ, এই কাজটাই করলাম। আই জে কে এটা তো ফিক্সড। তারপর প্রথমে ওমেগার উপাংশগুলো এক্স ওয়াই জেড অক্ষ বরাবর থাকতে পারে। তো আই এর দিকে তো এক্স থাকে, ওয়াই এর দিকে জে থাকে, জে এর দিকে ওয়াই থাকে, কে এর দিকে জেড থাকে। আবার এল এর ক্ষেত্রে তো সেমভাবেই নেওয়া যায়। এইবার এই জন্য আমরা ক্রস ভেক্টরের জন্য আমরা এই হিসাবটা নেব। এইবার আমাকে বলছে যে এক্স উপাংশের জন্য, এক্স উপাংশের জন্য কি কি, এক্স উপাংশের জন্য আমাদের এক্স উপাংশের জন্য আমাদের এই কলাম আর এই সারি বাদ যায়, নাকি? তো এক্স উপাংশের জন্য যদি এই কলাম আর এই সারি বাদ যায়, তাহলে আমরা কি করতে পারি, আইটা নিছি তো, আই নিলে এই কলাম আর এই সারি, এই কলাম আর এই সারি, তাহলে গুণটা কার মধ্যে হয়, গুণটা কিন্তু হয় প্রথমে এইখান থেকে এইখানে, দেন এইখান থেকে এইখানে, নাকি? তা আমরা সেই ঘটনাটা এখানে দেখি। তাহলে ওমেগা ওয়াই এল জেড মাইনাস, সূত্রের মাইনাস, দেন ওমেগা জেড এল ওয়াই। তাহলে আই মানে এক্স স্থানাঙ্কের জন্য যে আই একক ভেক্টর, একক ভেক্টরের দিকে আমরা ওমেগা ক্রস এল এর মানটা কি পাইতেছি, এইটুক পাইতেছি না? এইবার দেখেন ওমেগা ওয়াই এল জেড, ওমেগা ওয়াই এল জেড মাইনাস ওমেগা জেড এল ওয়াই, ঠিক আছে, আমরা বসে দিলাম। এখন আপনি বলতে পারেন ভাইয়া এখানে আইটা দিলেন নাকি লিগা? কারণ আমি বইলাই নিছি উপাংশ নিতেছি, উপাংশের ক্ষেত্রে ভেক্টর তো আসবে না, আগেই তো দেখাইছি। ওকে, তো আমি আশা করব এই জায়গায় বেসিকটা আপনাদের একবারে কনসেপ্টটা 100 ক্লিয়ার হয়ে গেছে। তো এইবার আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের এই সমীকরণ পর্যন্ত চলে আসছি, তো আমাদের আর কাজ বেশি নাই, মোটামুটি আমরা এগিয়ে গেছি। এখন আমরা একটা কাজ করব, এখন আমরা একটু লিখে নিই যে এল এক্স সমান সমান কি নেব, আই এক্স এবং ওমেগা এক্স। এল ওয়াই সমান সমান কি নিব, আই ওয়াই, ওমেগা ওয়াই, এবং এল জেড সমান সমান কি নেব, আই জেড, ওমেগা জেড। এটুক নেব, হ্যাঁ। তারপরে কি করব, এবং ডি ওমেগা বাই ডিটি ইকুয়ালস টু ওমেগা ডট নিব, ঠিক আছে। আচ্ছা, এটা এক্সের দিকে, তো এটা একটা ছোট্ট এক্স দিয়ে দেবো এক্সের দিকে, যেহেতু এইটা বসিয়ে পাই, ঠিক আছে। তো এখন এই জিনিসটা আবার কি লিখলাম এতটুকু আমি একটু বুঝাই দিই। আমরা এইটা কিন্তু কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগটা কিভাবে বার করে, কৌণিক ভরবেগ হচ্ছে জড়তার ভ্রামক ইন্টু কৌণিক বেগ। তো জড়তার ভ্রামক আর কৌণিক ব্যাগকে যদি আপনি গুণ করতে পারেন, তাহলে আপনি কৌণিক ভরবেগ পেয়ে যাবেন। ওকে, এটা এই সূত্র থেকে আসে। এখন আপনি এল এর মান এক্স নেবেন, তো ওদের কি ওয়াই হবে? ও কি ওয়াই অক্ষ বরাবর ঘুরবে? না, ও তো এক্স অক্ষ বরাবরই থাকবে। আবার ওর কৌণিক ব্যাগটা এক্স এর দিকেই হবে, কৌণিক জড়তার ভ্রামকটা এক্স এর দিকেই হবে, যেহেতু আপনি এক্সটা নিতেছেন। যখন এখানে ওয়াই নেবেন, ওরা তিনোটা ওয়াই, জেড নেবেন, তিনোটা জেড হয়ে যাবে। এইটাই তো নিছি আর কি, নাকি? তো এতটুকু বুঝলাম, কিন্তু এইটা আবার কি, এইটা হচ্ছে এই লাইনের, এই যে এই লাইন থেকে পরে আমরা দেখাচ্ছি এটা কিভাবে হয়।
দেন এইবার আমরা কি করব, এইবার দেখেন ডেল মানে ডিএল বাই ডিটি মানে এল এক্স যেটা, এটাকে যদি ডেরিভেটিভ করা হয় এল এর মানটা তাহলে ডিএল, এল এক্স কোনটা, এইটা এল এক্স এর মানটা তাহলে আমরা ডিটি না, এল এক্স এর মানটা আই এক্স ওমেগা এক্স, এইটাই তো। আমরা প্রথমে এতটুকু ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করলে আই এক্সটা এখন জড়তার বামকটা তো ধ্রুব হইলে তাহলে কি থাকে ডি ডিটি অফ ওমেগা এক্স। আর আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে তো জানি ওই যে একবার সময় সাপেক্ষে ডেরিভেটিভ করা মানে তার উপরে একটা ফোঁটা চিহ্ন দেওয়া, টি পড়াই দিলাম আর কি, বুঝছেন? তো এটা একটা নতুন বউ, তাকে টি পড়াই দিলাম। তো এখন এই জিনিসটাই তো করা যায়, 5 নংটা মুছে দিই। এই জন্য আমরা এই সমীকরণ থেকে ডাইরেক্ট এই লাইনটাতে চলে আসব, ঠিক আছে? আচ্ছা, এই জন্যই আমরা লিখে দিছি ডি ওমেগা এক্স বাই ডিটি সমান ওইটার উপরে ফোঁটা যেটা একবার ডেরিভেটিভ। তো আমরা দেখছি এইটার ডিফারেন্সিয়েট কি আসে, এটা ডিফারেন্সিয়েট আসে আই এক্স ওমেগা এক্স একটা ডট প্লাস এই পাশেরগুলো যা যা আছে দেখেন এল জেড আছে না, এল জেড এর মান কত, আই জেড ওমেগা জেড বসাই দিব, ঠিক আছে? এল আই জেড দেখেন আগে ওমেগা ওয়াই যা আছে তা লিখলাম, এল জেড এর মান কোনটা এইটা বসাই দিলাম, আই জেড ওমেগা জেড বসাই দিলাম, মাইনাসের মাইনাস, তারপরে ওমেগা জেড যা আছে তা থাকলো, এল ওয়াই এর মান কত, এল ওয়াই কোনটা, এই যে মাঝখানেরটা, এল ওয়াই এর মান আই ওয়াই ওমেগা ওয়াই বসাই দিলাম, ইকুয়ালস টাউ এর টাউ। দেখেন তো এতটুকু বুঝতে কারো সমস্যা হয়েছে? ও এখানে আবার একটা বিষয় আছে, আমি কি এটা মিস করছি? আচ্ছা, এইখানে টাউ এক্স হবে, হ্যাঁ, যেহেতু এক্স এর মানগুলো বসাইছি এইটাতে মনে হয় টাউ এক্স হবে, ওকে। আচ্ছা, এইটাতে যদি টাউ এক্স হয় তাহলে এখানে টাউ এক্স হওয়ার কথা, তো এখানে টাউ এক্স হবে, হ্যাঁ। আর যদি আমি পরে ভিডিওর পরে চেক করব যদি এখানে টাউ এক্স না হয় তাহলে আমি এক্সটা মুছে দেবো, ওকে। তাহলে আপনারা বুঝে নেবেন যে এটা নাই, আর যদি থাকে তাহলে তো ভিডিও ওকে। আচ্ছা, যাই হোক, এখন আমরা কি করব, এই পর্যন্ত নিয়ে আসলাম। এখন এটা টাউ এক্স হওয়ারই কথা, কারণ যেহেতু আমরা এক্স এর উপাংশগুলো নিতেছি তো এটা হওয়ার কথা। আচ্ছা, এবার এখান থেকে আমরা একটু কমন নেওয়া যায়, কিছু কমন নিয়ে নিই, তাহলে আই এক্স ওমেগা, আচ্ছা ওমেগা এক্স ডট, ঠিক আছে, আই এক্স ওমেগা ডট প্লাস এইখান থেকে আমরা কি কি করতেছি দেখেন তো, দেখেন ওমেগা ওয়াই ওমেগা জেড, ওমেগা ওয়াই ওমেগা জেড কমন আছে না? তাহলে আমরা এখান থেকে ওমেগা ওয়াই ওমেগা জেড কমন নিই, ওমেগা ওয়াই ওমেগা জেড কমন নিলে আই জেড মাইনাস আই ওয়াই থেকে যায় ইকুয়ালস টু টাউ এক্স হয়ে যায় নাকি? এইটাকে আমরা সমীকরণ দিব 6 নং সমীকরণ, ঠিক আছে? আমাদের 5 নং সমীকরণ ছিল আগেটা, এবার 6 নং। তো এই যে 6 নং আমরা সমীকরণ নিছি, এইবার আপনাদের আমি একটা হোমওয়ার্ক দিতে চাই, যারা একটু মোটামুটিভাবে ভালো বোঝেন, একটু এক্সপার্ট হালকা আর কি, যারা একটু ভালো বোঝেন তারা একটা কাজ করবেন, তারা 7 নং 8 নং সমীকরণটা সেম এইভাবে করবেন, আবারও লিখবেন সমীকরণ 5 নং এর ওয়াই এর উপাংশ, ওয়াই এর উপাংশ হইলে এল ওয়াই হবে, হ্যাঁ। তখন এই যে এইটুকুর মান কি করবেন, আপনি ম্যাট্রিক্স দিয়ে বার করবেন, ম্যাট্রিক্স দিয়ে বার করে মানটা বসাই দিবেন, ওইটা তো আর লিখতে হবে না, ওইটা আপনি সাইড নোটে করবেন, করে টাউ ওয়াই হবে, যেখানে আবার এই তিনটা মান এখানে যা আছে সব সেম লিখবেন, এইখানে শুধু ওয়াই হবে, আর এখানে যা আছে তাই, এইখানে হবে আই ওয়াই ওমেগা ওয়াই, এখানে অর্থাৎ এই মানটা তো আপনি এইখান থেকে বসায় করবেন, আমি যেভাবে করলাম এটাতে করলে আপনি 7 নং পাবেন, সেম আবার ওয়াই জেড উপাংশের জন্য আপনি 8 নং পাবেন। তারপরে আপনি বলবেন যে 6, 7, 8 এই তিনটাই হচ্ছে দৃঢ় বস্তুর ক্ষেত্রে অয়লারের সমীকরণ, এইটা। আর যারা একবার একটু দুর্বল মোটামুটি ভাই, এত ভেজালে আমি যাইতে চাই না, তারা কি করবেন, লিখে দিবেন অনুরূপভাবে, হ্যাঁ। এইটা যারা ভালো, যারা এই প্লাসের প্রত্যাশী, তারা চাইলে এইভাবে করতে পারেন, তবে আমার মনে হয় যেহেতু একটু অঙ্কটা মার্ক বেশি কিন্তু ছোট হয়ে যাইতেছে, আমি তো ছোট প্রতিপাদন নিছি, এই জন্য আপনারা অনুরূপভাবে না করে যদি 3টা জিনিস দেখান তাহলে সুন্দর হয়। আর যারা একটু সময় কম এবং একটু মোটামুটি লেভেলের, তারা এটা অনুরূপভাবে দিয়ে দিতে পারেন। তাহলে কি হবে, এখানে আই ওয়াই ওমেগা ডট ওয়াই প্লাস, দেখেন ওয়াই জেড, তাহলে জেড এক্স হবে, ওমেগা জেড ওমেগা এক্স আসে, তাহলে এখানে হবে কি
আইজেড মাইনাস আইএক্স ইকুয়ালস টু, আচ্ছা পাই দিয়ে দিছিলাম, টাউ ওয়াই ডট 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 7, এই তো 7, এবং আইজেড ওমেগা জেড ডট প্লাস ওমেগা, এখন ওয়াই জেড জেড এক্স, তারপরে এক্স জেড এক্স ওমেগা জেড, তারপরে কি হবে আই এক্স মাইনাস আই জেড ইকুয়ালস টু টাউ জেড সমান সমান 1 2 3। ঠিক আছে, তো এই যে আমি অনুরূপভাবে দিয়ে এই যে দুইটা সমীকরণ বাইর করছি, এইটা আপনারা এই অংশের মতো যদি বাইর করে দিতে পারেন একবারে খুব পারফেক্ট হয়ে যায়। কিন্তু আমার তো এখানে অনেক যারা একটু দুর্বল স্টুডেন্ট তাদের কথা ভাবতে হয়, তাদের জন্য আমি এটা দেখালাম। আর যারা আপনারা ভালো বোঝেন তারা তো আশা করি এইখান থেকে এইটুক রেফারেন্স দইরা সেইভাবে করতে পারবেন। আমি তো দেখাই দিছি কিভাবে ক্রস ভেক্টরটা থেকে এই মানটা নিতে হয়, মাঝখানের মানটা। ওকে, আপনারা এইভাবে করে দিবেন। তো যারা দুর্বল তারা এইটুকুই যা আছে সাজায় দিয়া বলবেন যে 6 7 8 নং কে দৃঢ় বস্তুর ক্ষেত্রে বা দৃঢ় বস্তুর জন্য অয়লারের সমীকরণ বলা হয়। অয়লারের গতির সমীকরণ, আচ্ছা এটা হলো এন্দা লেখা, এত হলো অর্থাৎ 6 7 8 হলো দৃঢ় বস্তুর ক্ষেত্রে অয়লারের গতির সমীকরণ। ঠিক আছে, তো আপনাদের আজকের ক্লাসটা এতটুকুই ছিল। আমি আশা রাখবো আপনারা আজকের ক্লাসটা একবারে খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। এখানে হয়তো কোনো একটা টার্ম নতুন ছিল, এটা আপনারা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আপনারা এই প্রশ্নটা ভালোভাবে প্র্যাকটিস করবেন, পরীক্ষায় এটা আসার সম্ভাবনা অনেক বেশি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।